দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনাদের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস। আজ একটি ঘটনাবহুল দিন পার করেছে বিশ্ব। আপনারা দেখেছেন এরই মধ্যে গণমাধ্যমে যে সবচেয়ে বড় যে আলোচিত বিষয় এই সময়কার সেই গাজা শান্তি চুক্তি হয়ে গেল এবং প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ঘোষণা দিয়েছেন উনি গাজাতে শান্তি ফিরিয়ে এনেছেন এবং সেই অনুযায়ী উনি একটি চুক্তিও স্বাক্ষর করেছেন বিশ্ব নেতাদের সামনে ইজিপ্টে। আর তার চেয়েও বড় যে ব্যাপার সেটি হচ্ছে এই গাজা শান্তি চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলে গিয়েছেন এবং তিনি মিশরেও গিয়েছেন। সেখানে ইজিপ্টে গিয়ে সেখানে বিশ্ব নেতাদের সামনে বসে উনি বিশাল এক বক্তব্য দিয়েছেন, যে বক্তব্য আসলে অনেককে আশা জাগিয়েছে, আবার অনেকেই এই বক্তব্যের মাঝখানেও অনেক সন্দেহ চোখে দেখছেন, কারণ এত শান্তি চুক্তির পরেও আসলে কি পরবর্তীতে কি হবে গাজার সেটি নিয়ে আসলে তেমন বিশদ আলোচনা হয়নি, কারণ স্বীকৃতির ব্যাপারটি এখনো কোথাও না কোথাও ঝুলে রয়েছে। এর চেয়ে বড় যে জিনিসটি সেটি হচ্ছে আসলে যে বন্দি চুক্তি বা বন্দি বিনিময়ের যে ব্যাপারটি সেটি আসলে বিশ্ববাসীকে অনেক উৎফুল্ল করেছে বা যাকে বলা যায় স্বস্তি ফেলেছে, কারণ আসলে দুই দেশেরই অনেক বন্দি দুই দেশের হাতে ছিল। তার মধ্যে 20 জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তার মধ্যে আমরা জানি এর আগে তারা বারবারই দিবে কি দিবে না এরকম একটা দোদুল্যমান অবস্থা ছিল, কিন্তু আজ সবগুলোকেই মুক্তি দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রায় 2000 জনের উপরে ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সো বলাই যে দুই দেশই আসলে একটা এটাকেই বলে গিভ এন্ড টেক বা নেগোসিয়েশনের দিকে যাওয়ার চেষ্টা করছে, যাতে বিশ্বতে অন্তত গাজাতে শান্তি ফিরে আসে। এবং আমরা দেখলাম গাজার মানুষের অনেক স্বস্তি, এখানে ত্রাণবাহী যে লরিগুলো রয়েছে সেগুলো ওখানে প্রবেশ করেছে বিনা বাধায়। গাজার মানুষ একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করছে, আনন্দ করছে। ফিলিস্তিনির মানুষও একই রকম ভাবে তারাও আনন্দ করছে। পাশাপাশি ইসরায়েলে যারা বন্দী ছিল বা যে বন্দির আত্মীয় স্বজন আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তারা দেখা করেছেন, তারাও বেশ উৎফুল্ল এবং খুশি। এখন বিশ্ব তাকিয়ে আছে আসলে পরবর্তীতে গাজার কি হতে যাচ্ছে, ফলাফল কি হবে সেই ব্যাপারটিতে। আর পাশাপাশি আরেকটা বড় জিনিস প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণ। উনি আসলে ভাষণ দিয়েছেন, আমরা একটু পরে শুনবো। তার আগে আমরা একটু কিছু বলে নিই, যেটা হচ্ছে এই পাশাপাশি আরেকটি আলোচনার বিষয়, সেটি হচ্ছে আমরা দেখলাম মাদাগাস্কারের প্রেসিডেন্ট একটি জেনজি আন্দোলনে আরেকটা সরকার পতন হয়েছে, তিনিও পালিয়ে গিয়েছেন, সেই ব্যাপারটা থাকবে। এছাড়া আফগানিস্তান এবং পাকিস্তান আসলে আবার লড়াইয়ে নেমেছে, যুদ্ধ করছে। দুদেশই তাদের হতাহতের যে তালিকা সেটি বড় করে দেখাচ্ছে বা দিন দিন বাড়ছে। সেটা কেন হচ্ছে আফগানিস্তান এবং তালেবানদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে কেন যুদ্ধটা হচ্ছে বা এই মুহূর্তে কি, সেটার ভিতরের খবর আমরা জানার চেষ্টা করব। তার পাশাপাশি আমাদের নজর থাকবে বাংলাদেশে, কারণ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস এই মুহূর্তে ইতালিতে সফরে আছেন, রোমে উনি একটি ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি প্রোগ্রামে ওখানে গিয়েছেন। সেখানে আসলে অনেকগুলো বিষয় সামনে এসেছে। আসলে ওনার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী দেখা হবার কথা নাই। এছাড়া আরও একটি বড় বিষয় বাংলাদেশের এই মুহূর্তে আলোচনা, সেটি হচ্ছে ঐতিহাসিকভাবে আসলে বাংলাদেশের এই 54 বছর ইতিহাসে প্রথম অনেক এতগুলো সেনা কর্মকর্তা, প্রায় 15 জন সেনা কর্মকর্তার সব মিলিয়ে প্রায় 30 জনের উপরে সেনা কর্মকর্তার বিচারাধীন রয়েছে সিভিল কোর্টে, সেই মামলা হয়েছে এবং সেটা নিয়ে আইএসপিআর থেকে বক্তব্য আসছে। দেশের অনেক বিষয় নিয়ে এটা নিয়ে বিতর্ক আছে, সমালোচনা আছে, অনেক বিষয় সামনে আসছে। এইগুলো আমরা আসলে চুলচেরা বিশ্লেষণ করব। আমরা জানার চেষ্টা করব আসলে কেন ঘটনাগুলো ঘটছে, তার পরবর্তী কি হতে পারে এবং এই ঘটনাগুলোর যে জের সেটি কতদিন থাকবে, কিভাবে কি হবে, সবকিছু আলোচনা করার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আমাদের সবসময় নিয়মিতকার আলোচক, আমাদের সবার প্রিয় সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের আবার একজন অনলাইনে যুক্ত হচ্ছেন মোহাম্মদুল্লাহ ভাইয়ের সঙ্গে, তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথ। পাটোয়ারি ভাই, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আসলে প্রফেসর পাটোয়ারি আপনার কাছে যাওয়ার আগে একটু মাহমুদুল্লাহ ভাইয়ের কাছে যাব। মাহমুদুল্লাহ ভাই আজকে আমি দেখতে পাচ্ছি উনি একটু স্বস্তিতেই আছেন, কারণ উনি দীর্ঘদিন এই ডেমোক্রেসি প্রোগ্রামে আলোচনা করেছেন গাজা নিয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে, গাজার শান্তি নিয়ে। যদিও বা আমরা বলতে পারি না যে পুরোপুরি শান্তি ফিরে এসেছে, বাট তারপরও যতটুকু হয়েছে বা বিশ্ব যেটা দেখছে এখন পর্যন্ত সেটা কিছুটা হলো স্বস্তির। মাহমুদুল্লাহ ভাই, এই যে বন্দি বিনিময়, বন্দি মুক্তি দেয়া, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য দেয়া, বিশ্ব নেতাদের সামনে কথা বলা, এগুলো আসলে আপনি দেখেছেন, আজকে অবজারভেশন করেছেন, আপনার অবজারভেশন শুনবো। তার আগে আমরা একটু আপনার সঙ্গে কথা বলার আগে একটু প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্ব নেতাদের সামনে যে বক্তব্যটা দিয়েছেন সেটা একটু শুনে আসি। I just want to tell you the people behind me and some of the people in the room that are so helpful.
but the people behind me are the greatest leaders, most powerful leaders, the richest leaders, frankly. Sometimes it's not politically correct to say that, but I'll say it, the richest in the world that the world has ever seen. And yet when you get to know them, I know every one of them in their own way, and I can say in particular some, because that's the way life works, but some of the greatest people you'll ever meet, and people that really care for their countries. And why this happened is they all came together and they wanted to get Gaza straightened out. They wanted to get the whole thing straightened out. It got to a point where it was just crazy. And once they got together and once we started talking, it went really, Tamim, it went smoothly. It went so smoothly. You were such a big help, but it went so smoothly that nobody can even believe it, that we're sitting here and getting this all certified out and all done. And everybody's happy about it. Everybody's happy about it like I've never seen before, actually. And I've heard for years, this is the biggest deal, it'll never happen. For years, long before I ran for office, that this is the Middle East. It's the biggest, most complicated deal. And also it's the place that could lead to tremendous problems like World War III. They always talked about World War III would start in the Middle East. And that's not going to happen. We don't want it to start anywhere, actually, but it's not going to happen. So I just want to thank everybody, and I'll see you in a little while. And in particular, thank you all. Thank you, Tamim. আপনারা শুনলেন মোহাম্মদুল্লাহ ভাই এবং পাটোয়ারি, আপনারা দুজনই প্রফেসর পাটোয়ারি এবং মোহাম্মদুল্লাহ, আপনিও শুনলেন, দেখলেন প্রেসিডেন্ট ট্রাম্প যেটি বলেছেন যে বিশ্বে কখনো এটি ঘটেনি। উনি অনেক বড় একটি কাজ করেছে, সবচেয়ে বড় তার মিডল ইস্টে উনি বলছেন শান্তি ফিরে আসবে, এবং আপনারা দেখলেন যে যেটা কেউ বিশ্বাস করেনি উনি সেটা করে দেখিয়েছেন। আপনি কি প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে একমত, বা আপনার আজকে এই বন্দি বিনিময় চুক্তি বা প্রেসিডেন্ট ট্রাম্পের বিশ্ব নেতাদের সামনে ভাষণ সবকিছু মিলিয়ে আপনি তো আসলে অনেকদিন ধরে এগুলো বিশ্লেষণ করে আসছেন, আপনার কি মনে হয় গাজার শান্তি কি আদৌ ফিরেছে এবং এর পরবর্তীতে আসলে কি? আপনাকে অনেক ধন্যবাদ। এটা অত্যন্ত কমপ্লিকেটেড বিষয়, সরলীকৃত ভাবে বলা এটা মুশকিল একটা আছে, কিন্তু তারপরে এই 2 বছরের বেশি যে যুদ্ধ চললো, প্রায় 68,000 গাজাবাসীকে হত্যা করা হয়েছে, তারপর 1.5 লক্ষের মতো আহত হয়েছে, এবং নিহত এবং আহতদের ভিতরে বিপুল সংখ্যক নারী এবং শিশু। তো এই এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী, এই শান্তি যদি স্থায়ী না হয়, যুদ্ধবিরতি যদি দীর্ঘস্থায়ী না হয়, যতদিন স্থায়ী ততদিনের জন্য এটা ভালো। কিন্তু মনে হচ্ছে এটা এইবারে কিছু শান্তি এক ধরনের আসতে পারে, কিন্তু তারপরও ইসরায়েল কি করে সেটা বলা মুশকিল। যাও কখনো আপনার বিনিময় যেটা হয়েছে, ইসরায়েলি জিম্মিদেরকে শেষ 20 জন জীবিত জিম্মিকে তাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে তারা মানে যথেষ্ট সংখ্যক প্যালেস্টাইনি বন্দীদেরকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দীদের অনেকে বলেছে তাদেরকে নিয়মিতভাবে সেখানে নির্যাতন করা হতো, হ্যারাস করা হতো, এই সমস্ত অভিযোগ আছে। যাই হোক, তাদেরকে মুক্তি দিয়েছে এই একটা। আবার মুক্তিপ্রাপ্তদের ভিতরে 2 ধরনের আছে, একটা এমনিতে তারা ধরে নিয়ে গেছিল বা তাদেরকে বন্দী করে রাখছিল, আর কিছু মানে ডাইরেক্টলি তাদের বিচার করে শাস্তি দিয়েছে, এরকম রাজনৈতিক বন্দী ছিল 200-র বেশি, এই মানে 250-র মতো। এদের মধ্যে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তার একটা উল্লেখযোগ্য অংশ সম্ভবত 154 জনকে পশ্চিম তীরে ফেরত পাঠানো হয়নি, গাজায় ফেরত পাঠানো, তাদেরকে অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই সমস্ত দেশের সাথে ইসরায়েল নিশ্চয় একটা আন্ডারস্ট্যান্ডিং সমঝোতা করে নিয়েছে অগ্রিম, সেটা হচ্ছে তাদেরকে ওই দেশের বাইরে অন্য কোথাও কখনো যেতে দেওয়া হবে না। তার মানে এক ধরনের নজরবন্দি অবস্থায় থাকবে তারা, মানে পূর্ণ স্বাধীন না। যাই হোক, এইটা সেখানকার একটা ঘটনা। আর একটা হচ্ছে আপনার ইসরায়েলের 26 জন জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার কথা। 26 জনের মধ্যে 4 জন আজকে ফেরত দেওয়া হয়েছে, আরো 22 জন। আরো একটা হিসাব তারা বলছে, ইসরায়েলি দুটো কর্তৃপক্ষ 28 জন বলে দাবি করে। যাই হোক, 26 জনের মধ্যে 4 জন দিয়েছে, আর 22 জন বাকি আছে। 28 জন হলে 24 জন বাকি আছে। এদের মৃতদেহ হস্তান্তর করা একটু সমস্যা বলে ইসরায়েলেরও একটা পক্ষ বলেছে, একটা অংশ, সরকারেরই একটা অংশ বলেছে। কারণ হচ্ছে এদেরকে হয়তো
ওরা ওই ধরে আনার কয়েকদিনের মধ্যে তারা আহত অবস্থা ছিল, কেউ মারা গেছে, কেউ পরবর্তীতে নানা কারণে অসুখে বিসুখে বা ইসরায়েল যে অনবরত বম্বিং করেছে এলাকায় তাতে কেউ মারা গেছে। এখন এদেরকে তো আর ওরা হিমাগারে রাখার মতো অবস্থা ছিল না, সেখানে গাজা তো একটা অমানবিক অবস্থা ছিল, অনবরত ইসরায়েলি বম্বিং, ফলে এদেরকে অনেককে সমাধিস্থ করা হয়েছে। এখন বিভিন্ন জায়গায় কোথাও টানেলে, কোথাও এখান থেকে ওখানে ছুটছে, সে অবস্থায় সমাধিস্থ করে কোনো মতে রেখেছে, সেইটা হয়তো প্রপারলি রেকর্ড নেই। এই কারণে ওটা ওদের ওই 22 জনের বা 24 জনের মৃতদেহ উদ্ধার করা খুব ডিফিকাল্ট হবে। এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আন্তর্জাতিক কিছু সংস্থাকে ইনভলভ করে একটা কমিটি গঠন করা হবে, তারা অনুসন্ধান চালাবে এবং চালিয়ে এদের মৃতদেহগুলো সম্ভবত সবগুলোই সমাধিস্থ, সেগুলা উদ্ধার করে ইসরায়েলে ফেরত পাঠাবে। ওটাকে কেন্দ্র করে ইসরায়েল আবার গাজার উপরে হামলা করে কিনা সেটার একটা আশঙ্কা রয়েছে। এই গেল একটা। আরেকটা আশঙ্কা হচ্ছে গাজার ভিতরে যে হামাস বলা হচ্ছে, ওখান থেকে জিম্মি যাদেরকে ধরে না আনা হয়েছিল এবং সেদিন যখন আক্রমণ করে 7 অক্টোবর 2 বছর আগে, সেটাতে হামাস প্রধান ছিল, কিন্তু এই মানে গাজার আরো একটা দুটো প্রতিষ্ঠানের মানে গাজাবাসীদের যে মিলিটেন্ট প্রতিষ্ঠান, তাদেরও কিছু কিছু লোকজন ছিল, কিছু কিছু জিম্মি তাদের হেফাজত ছিল, এই একটা। তারপরে এখন গাজাতে হামাস প্রধান একটা শক্তি, কিন্তু এখানে আরো কিছু আছে, ক্ল্যান, মানে একটা পরিবার খুব প্রভাবশালী, তাদের কিছু তাদের প্রভাব আছে ওখানে, হ্যাঁ, যথেষ্ট প্রভাব। তাদের কিছু বাহিনী আছে, তাদের একবার সশস্ত্র বাহিনী আছে, মাস্তান বাহিনী। এই 2 দিনের মধ্যে এই রকম ঘটনার ভিতরে, এই 2 দিনের মধ্যে হামাসের সাথে ওই ধরনের এক বাহিনী, আলাদা একটা বাহিনী সেখানকার মানে প্যালেস্টাইনিদের গাজার আরেকটা বাহিনীর সাথে যুদ্ধ হয়েছে, সেখানে কয়েক ডজন মারা গেছে, নিহত হয়েছে, তোমার এটা হয়েছে। এবং ওখানে এই যে অন্য মাস্তান বাহিনীগুলো আছে বা মিলিটেন্ট বাহিনী আছে, সশস্ত্র বাহিনী বলবো, সেই সশস্ত্র বাহিনীগুলো সম্পর্কে কিছু কিছু স্পষ্ট অভিযোগ আছে যে ইসরায়েল তাদেরকে সমর্থন দিয়ে ওখানে জিইয়ে রেখেছিল, যাতে করে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত হয়ে নিজেদের মানে সমস্যা, নিজেদেরকে দুর্বল রাখতে পারে, হামাসকে দুর্বল রাখতে পারে। ইসরায়েলও সেটা অস্বীকার করেছে, ওই সংশ্লিষ্ট বাহিনীও অস্বীকার করেছে, কিন্তু এরকম অভিযোগও আছে। ফলে ওই ঘটনা এখন মানে ওখানে শান্তি যদি চাইলেও রক্ষা করতে পারে কিনা এটা একটা কথা। ওই যে যদি প্রক্সি বাহিনী থাকে ইসরায়েলের, তারা ডেলিভারেটলি যদি মানে উস্কানিমূলক ভাবে কোনো কাজ করে, ইসরায়েল ওখান দিকে রকেট ফেলে বা কিছু করে, তখন ইসরায়েল পাল্টা আক্রমণ করার জন্য একটা সুযোগ পাবে, ও একটা অজুহাত পাবে। ফলে অনেক ধরনের অনিশ্চয়তা এখানে রয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি বলতে যেটা চাচ্ছেন যে এখনো যে শান্তির বাতাসের কথা বলা হচ্ছে সেটি আসলে সঠিকভাবে, মানে যেটাকে বলে মৃদু বাতাস বইছে, কিন্তু সুন্দরভাবে যে বাতাস বয়ে যাওয়ার কথা, স্বস্তির বাতাস, সেটিতে কোথাও না কোথাও একটা সমস্যা, কিছু কিছু সমস্যা আছে, কিন্তু তারপরও এবং ওই সঙ্গে ওয়েস্ট ব্যাংকও রয়েছে। ওয়েস্ট ব্যাংক আমরা স্বস্তি ফেলছি, কিন্তু এই আপনি জানেন যে ওয়েস্ট ব্যাংক নিয়েও কোনো আলোচনা হয়নি এখানে এই চুক্তির মধ্যে। ওয়েস্ট ব্যাংক আলাদা, এখানে সমস্যা হচ্ছে এখানকার। এখন ওয়েস্ট ব্যাংক তো তারা এখন ইসরায়েলের যে কিছু কট্টর লোক আছে, এমনকি নেতানিয়াহুর নিজেও কট্টর, কিন্তু তার ক্যাবিনেটে আরো দুটো মাইনরিটি গ্রুপ আছে, উগ্রবাদী গ্রুপ, তারা পুরো গাজা এবং পুরো পশ্চিম তীর দখল করে ইসরায়েলের ভূখণ্ড বলে ডিক্লেয়ার করার পক্ষে। এবং তারা মানে পশ্চিম তীরে একের পর একটা এলাকা, গ্রাম, বাড়ি ইত্যাদি দখল করে বছর পর বছর সেখানে মানে স্থাপন করছে ইসরায়েলি সেনাবাহিনী, তাদেরকে রক্ষা দিয়ে ওই সেটলারদেরকে তারা লোককে উচ্ছেদ করে সেখানে বাড়ি করছে। সেখানকার সমস্যা আছে, ওইটা মানে গ্রেটার ইসরায়েল তৈরি করা, সিরিয়ার একটা অংশ দখল করে নিয়েছে তারা অলরেডি। আপনি লেবাননের একটা অংশ দখল করার প্ল্যান। ফলে এগুলো অন্য কথা, কিন্তু এই মুহূর্তে গাজাটা আলাদা। গাজায় যুদ্ধ চলছিল, ইসরায়েলি আক্রমণ চলছিল, শেষে আপাতত বন্ধ হয়েছে এবং আপাতত একটা মানে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। কিন্তু অন্য আশঙ্কার গুলো
কথা যেন আমরা স্মরণ রাখি, সেই জন্য আমি ওগুলোর কথা উল্লেখ করেছি। মোহাম্মদুল্লাহ, আপনি থাকেন, আসলে আপনি যেটা বলছেন সেটি আমরাও সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, আপনার কাছে প্রশ্নও ছিল সেটি যে পরবর্তীতে কি। আমি একটু প্রফেসর পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। যেমনটা দেখলাম যে নেসেটে, বিশেষ করে ইজিপ্টে যে এই সম্মেলনটা হলো, সেখানে প্রায় 28টি দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বা তাদের প্রতিনিধি যোগ দিয়েছেন, এবং তারও আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন এবং তাকে, প্রেসিডেন্ট ট্রাম্পকে সেখানে দাঁড়িয়ে সম্মান করা হয়েছে। আবার ওনার বক্তব্যের মাঝখানে বাধাও দেওয়া হয়েছে, অনেকে প্রতিবাদ করেছেন, অনেক আইন প্রণেতা, আপনি দেখেছেন গণমাধ্যমে সেটি। এবং যেটি সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট সেটি হচ্ছে যখন ইজিপ্টে বিশ্ব নেতাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য দিচ্ছেন, প্রায় 28টি দেশের সরকার প্রধান বা ছিল, সেখানে ফ্রান্সেরও ছিল, ইতালিরও প্রধানমন্ত্রী ছিল, কিন্তু সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প একটা কথা বলছেন বারবার জোর দিয়ে, যেটি যে এর আগে এটি কেউ বিশ্বাস করতে পারেনি, যেটি উনি করে দেখিয়েছেন। এবং উনি যেটি বলছেন যে মধ্যপ্রাচ্যে এখন এই পর থেকে স্বস্তির বাতাস বইবে এবং যুদ্ধের যে ব্যাপারটা যে হবে বা সবাই আশঙ্কা করছিল সেটি একেবারেই সমাধান হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্নটা আপনার কাছে যেটা, কারণ আমরা যেটা দেখলাম হামাসের যিনি প্রধান রয়েছেন, চিফ নেগোসিয়েটর যিনি ছিলেন, তিনি খলিল, উনি বলছেন না, হামাস এখনো অনেক বিষয় সমাধান পায়নি। পাশাপাশি নেতানিয়াহু ওই মিটিংয়ে উপস্থিত ছিল না, সেটাও একটা সিগনিফিক্যান্ট বিষয়। আমার প্রশ্ন আপনার কাছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আসলে যেটা বলছেন মিডল ইস্টের যে স্বস্তির কথা, শান্তির কথা, আপনার কি মনে হয় গাজার এই শান্তি চুক্তি, এই জিম্মি বিনিময় এবং ওনার এই বক্তব্য বিশ্ব নেতাদের সামনে সবকিছু মিলিয়ে সত্যিকারের মিডল ইস্টে শান্তি আদৌ ফিরে আসবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদুল্লাহ ভাই ডিটেইল এটা হিস্টোরিক্যালি বলেছেন যে ওখানে কি হয়েছে। তা আমি একটা কথা যে সেখান থেকে শুরু করি, যে প্যালেস্টিনিয়ান গাজা হামাসের সাথে যে ইসরায়েলের কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট কিন্তু এটা কিন্তু 7ই অক্টোবর শুরু হয়নি। এই কনফ্লিক্টটা শুরু হয়েছে মেনি ডিকেডস এগো, যখন ইসরায়েলিরা যে জোর করে প্যালেস্টাইনিয়ানদের বাড়ি দখল করে নিয়েছে, তাদেরকে কিক আউট করছে দেয়ার হাউস থেকে, সেখান থেকে এই জিনিসটা শুরু হয়েছে। এতদিন এটা হলো, প্রেসিডেন্ট বাইডেনের সময় তারা একটা শান্তি চুক্তির পদক্ষেপ নিয়েছিল। প্রথম পর্যায়ে তারা 2 মাসের জন্য আপনার যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু সেকেন্ড পর্যায়ে ইসরায়েল এটাকে মানে নাই, এটাকে শুরু করেছে। এখন এটা স্টেবল হবে কি হবে না এটা বলা মুশকিল। তবে একটা কথা কি, যে পৃথিবীতে যে অবস্থা, গাজাতে যে মোহাম্মদুল্লাহ ভাই বলছে 68,000 লোকের মতো লোক মারা গেছে, তার মধ্যে about 75% উইমেন অ্যান্ড চিলড্রেন, তার মধ্যে বলে যে 20,000 চিলড্রেন। এই যে এখানে যে জেনোসাইডাল অ্যাক্টিভিটি যেখানে চলেছে, এটার জন্য সমস্ত বিশ্ব কিন্তু এটা একদিকে চলে গেছে, ইসরায়েলের এগেনস্টে চলে গেছে ডিপ্লোম্যাটিক্যালি, এবং তার সাথে সাথে ইউএস অলসো আইসোলেটেড হয়ে গেছে। এই যে গত 7 মাস যে ইসরায়েলি যে গোড়া হলো, যে জেনোসাইডাল অ্যাক্টিভিটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওগুলো ওয়াচ করেছেন, রাইট? উনি ওয়াচ করেছেন, বরং ওখানে অস্ত্র সরবরাহ করা হয়েছে, এবং উনি আরো বলেছে ওর মধ্যে আগুনের মধ্যে ঘি ঢেলে দেওয়ার মতো উনি বলেছিলেন যে ওদেরকে সবাইকে ওখান থেকে সরিয়ে দিয়ে ওখানে রিভার করা হবে। এই যে জিনিসটা হলো, এই জিনিসটা এখন কেন হঠাৎ করে পরিবর্তনটা হলো? পরিবর্তন হয়েছে বিকজ বিশ্বব্যাপী এটার বিরুদ্ধে চলে গেছে, ইভেন আমেরিকান যে ভিউ সে চলে গেছে। এখন এটা খুব সুন্দর কথা উনি বলেছেন, আমি মনে করি দিস ইজ ওয়ান অফ দি বেস্ট থিং দ্যাট দি আমেরিকান ডিড সো ফার। এবং এতে করে আপনি যে 3-4টা জিনিস হয়ে গেছে, যে বোমা পোড়া বন্ধ হয়েছে, যে মাস ডিস্ট্রাকশন যেটা হতো সেটা আপাতত বন্ধ হয়েছে, আর যেটা মোহাম্মদুল্লাহ ভাই বললেন আপনার বন্দি বিনিময় হয়ে গেছে, এবং এই ফ্লোটা শুরু হয়ে গেছে, মেডিসিন এন্ড আদার্স। হামাসও এখন তার কাছে অস্ত্র আছে, সে আপাতত ওই যে ক্ল্যানদের যে সম্পর্কটা, যে ক্ল্যানের কথা যে মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, যে ডগমা ক্যাপ, আল মাজেদা ক্যাপ, কুইজান ক্ল্যান, এরকম কয়েকটা ক্ল্যান আছে, এগুলা বলা হচ্ছে 2-1টা ক্ল্যানকে কিন্তু ইসরায়েল অস্ত্র সরবরাহ করতেছিল। এবং এটা তো এগুলা ইন্টারনাল কনফ্লিক্ট হইলে ইজ ভেরি ডিফিকাল্ট টু স্টপ। না এটা এখন কোথায় যাবে, যে কথাটা আপনি লাস্ট বললেন। এখনো আপনার এই জিনিসগুলো যদি আমরা এখনো পেয়ে গেছি আর কি, কয়েকটা বন্দি বিনিময় হয়েছে, কখন এবং কারা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন যে পোস্টটা হওয়ার কথা, কারা কন্ট্রিবিউট করবে,
কখন থেকে কন্ট্রিবিউশন হবে এই কাজটা এখনো শুরু হয়নি। এখানে আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান অনুপস্থিত ছিল, তার প্রতিনিধি ছিল, অনুপস্থিত ছিল। এই দুইজন নেতা কিন্তু মিডল ইস্টে তারা প্যালেস্টিনিয়ান রাষ্ট্রের জন্য সাংঘাতিক ভাবে কথা বলতেছিলেন, ওনারা উপস্থিত এখানে ছিলেন না। আর এখানে ছিলেন না যার ব্যাপারে ওনারা চাচ্ছে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এই ব্যাপারটা উনি আবার অনড়, উনি হইতে দিবেন না। সুতরাং এই একটা কিছু কনফ্লিক্ট ভবিষ্যতের জন্য এটা রয়ে গেছে। আর এই অনুষ্ঠানে কিন্তু হামাসের কোন নেতা সই করে নাই, প্রাইম মিনিস্টার নেতানিয়াহু সই করে নাই, যে দুইটা পার্টি এখানে মোট কনফ্লিক্টিং ইস্যু, রাইট? সো তবে প্রেসিডেন্ট ট্রাম্প বিরাট একটা দায়িত্ব নিয়েছেন বলে আমার মনে হচ্ছে, রাইট? এবং প্রেসিডেন্ট ট্রাম্প ওনার যে স্পেশাল এনভয় স্টিভ উইটকপ এবং তার মেয়ের জামাই জেরার্ড কুশনার, হ্যাঁ, জেরার্ড কুশনার ওখানে রেখে দিয়েছেন যে ইমিডিয়েটলি কাজ শুরু করার জন্য, রাইট? এবং এখানে একটা প্রশাসন চালু না হওয়া পর্যন্ত আপনি এখন ওনারা ইন্টারনালি হয়তো এগ্রিবল যে এই মুহূর্তে হামাসকে যদি নিরস্ত্রীকরণ করা হয় গাজায় আরো কেওস হবে, কেস শুরু হবে। সুতরাং একটা আন্তর্জাতিক একটা শান্তি লোক অথবা স্টেবিলাইজেশন ফোর্স না হওয়া পর্যন্ত আপাতত পুলিশিং এর জন্য হামাসকে ওখানে রাখতে হচ্ছে আর কি। সেই জিনিসটা কিন্তু মহোদয় ভাই যেটা বলেছেন, ইট ইজ ভেরি কমপ্লিকেটেড, ইট ইজ ভেরি কমপ্লিকেটেড। প্রফেসর পাটোয়ারি, প্রফেসর পাটোয়ারি, আমরা কমপ্লিকেটেড ব্যাপারটা জানি এবং আমরা গণমাধ্যমও দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি একটু আগে যেটা বললেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে দায়িত্ব নিয়েছেন আসলে সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ কেউ না কাউকে দায়িত্ব নিতে হবে যতটুকু সম্ভব। কারণ গাজার এই যে এখন ত্রাণবাহী জাহাজগুলো ঢুকলো বা ত্রাণবাহী যে লরিগুলো ঢুকতে পারলো এবং 2000-এর উপরে ফিলিস্তিনি মুক্তি পেল, সেটাও বা অনেক কম কিসের, যদিও বা এর পরবর্তীতে এখানে অনেক ব্যাপার রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে একটি বড় শহর করতে চান, এর আগে উনি বলেছেন। এই জন্য আপনি যেটা বললেন জেরার্ড কুশনার ওনার মেয়ের জামাই ওখানে ওই কারণে আছে কিনা সেটিও প্রশ্ন। আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। দর্শক কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম যে গাজার যে শান্তির ব্যাপারে আমাদের দুজন আলোচকই আসলে একমত হচ্ছিলেন। আপনারা অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, যদিও বা যে বিষয়গুলো আমাদের সামনে আসছে, কিন্তু আরেকটা বিষয় যেটা অ্যালার্মিং, আপনারা দুজনই একই কথা বলছিলেন যে এটাতে করে শেষ পর্যন্ত সমাধান হইল না শেষ, এমন বলাই যায়। কারণ অনেকগুলো বিষয় যেমনটা হামাসের প্রতিনিধি থেকে শুরু করে তারপরে আপনার ইসরায়েলের যে মন মানসিকতা, বিশেষ করে নেতানিয়াহুর যে ব্যাপার, ওনার যে চরিত্র সম্পর্কে আমরা গত কয়েক বছর ধরে দেখছি যে উনি যে কোনো সময় আবার যেটাকে বাংলা ভাষায় বলতে গেলে উল্টে যেতে পারে এমন মনে হয়। কিন্তু তারপরেও বিশ্ব নেতাদের সামনে প্রেসিডেন্ট ট্রাম্পের, আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে জানতে চাইবো যে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিটা করতে গিয়ে বা এই ধরনের একটা কাজ করতে গিয়ে উনি কেন 28টি দেশের বিশ্ব নেতাদের এখানে ডেকেছেন এবং কেন উনাকে আসলে এই নেসেটে ইজিপ্টে গিয়ে এই চুক্তিটা করতে হলো, এটার পেছনে কি আসলে কোনো কারণ আছে কিনা? কারণ আপনারা তো ভেতরের খবরটাই জানতে পারেন, উপরে তো আমরা সবাই দেখছি কি ঘটছে। কিন্তু আমি আপনাকে জানতে চাইবো যে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের একটা আয়োজন কেন করলেন, যেখানে আসলে ফিলিস্তিনের অথরিটিরও প্রধান নেই, আবার ইসরায়েলের প্রধান নেই, কিন্তু উনি অনেক বিশ্ব নেতাকে ডেকে নিয়ে আসছেন। না, ফিলিস্তিন অথরিটির প্রধান মাহমুদ আব্বাস সেখানে ছিলেন, পশ্চিম তীরে যিনি সরকার চালা। হামাসের প্রতিনিধি ছিল না, কারণ হচ্ছে যে নেতানিয়াহুর থাকার ব্যাপারে কয়েকজনের আপত্তি ছিল, অংশীদার, সে থাকলে আমরা থাকবো না এরকম কথা বলার পর যেহেতু নেতানিয়াহুকে আসতে দেওয়া হয়নি শেষ মুহূর্তে, সেই জন্য হামাসের প্রতিনিধি ছিলেন। এটা হচ্ছে টেকনিক্যাল কারণ। আর একটা হচ্ছে হামাস এখনো পর্যন্ত যে মূল 20 দফা চুক্তি, তাতে হামাসকে পূর্ণ নিরস্ত্রীকরণ করতে বলা হয়েছে। নিরস্ত্রীকরণ ব্যাপারে হামাস কিন্তু এখন এগ্রি করেনি। তারা বলছে ওখানে গাজায় যখন একটা প্যালেস্টাইনিদের দ্বারা মানে সরকার গঠিত হবে, সেই সরকারের সময় তারা তাদের হাতে অস্ত্র করতে রাজি আছে, অস্ত্র সমর্পণ করতে, প্রত্যর্পণ করতে রাজি আছে, এই ধরনের। ফলে সেটা নিয়ে একটু টানা হচড়া চলবে। শেষ পর্যন্ত হয়তো তারা ওতে রাজি হবে, কারণ সেখানকার জনগোষ্ঠী তাদের উপরে খুব বিক্ষুব্ধ হয়ে আছে। মানে তারা যথেষ্ট সাফার করছে, তারাও আর তাদের অনেকে বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ চায় না যে আর এখানে যুদ্ধ চলুক, এবং মানে স্বাধীনতার নামে হামাস যেটা করছে এটা স্টপ করার জন্য ওখানকার জনগোষ্ঠীও মানে চাচ্ছে। ফলে হামাস শেষ পর্যন্ত
মানে অস্ত্র সমর্পণ করতে হয়তো রাজি হবে, এবং হামাস ছাড়াও ওখানে যে অন্য ক্ল্যান গুলো আছে, অন্য অন্য মানে সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, তাদের ব্যাপারে সবচেয়ে সমস্যা হবে। তারা যদি সত্যি সত্যি ইসরায়েলের মানে সাথে কোনো আতাতের মাধ্যমে এখানে বসিয়ে দেওয়া হয়ে থাকে তাদেরকে, তাহলে সেটা আরেকটা প্রবলেম। তারা সেখানে অস্থিরতা এবং অশান্তি ক্রিয়েট করতে পারে, এবং ভবিষ্যতে ইসরায়েলের উপরে ছোটখাটো উটকো আক্রমণ করে ইসরায়েলের পাল্টা আক্রমণের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কেন 18 জন? সেটা হচ্ছে এই অনেক রাষ্ট্র যাদেরকে ডাকা হয়েছে, অনেক রাষ্ট্র ইসরায়েলের উপরে স্যাংশন আরোপ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। অনেকে বলছে এটা গণহত্যা, এটাকে গণহত্যা না, এটাকে মানে জেনোসাইড। জেনোসাইডের কোনো বাংলা শব্দ নেই, গণহত্যা জেনোসাইড না, মাস কিলিং হচ্ছে গণহত্যা। জেনোসাইডের প্রকৃত যেন হচ্ছে একটা সম্পূর্ণ জাতিগোষ্ঠীকে নির্মূল করার জন্য যে অভিযান, সামরিক অভিযান সে চালানো হয়, সেটা হচ্ছে মানে জেনোসাইড। যাই হোক, সেখানে জাতিসংঘ এটা বলেছে, অনেক সরকার বলেছে, অনেক সরকার তাদেরকে স্যাংশন করেছে, অনেক সরকার তাদের সাথে স্যাংশন না করলেও সম্পর্ক দুর্বল করে কম করে রাখার পক্ষে মত দিয়েছে। বিভিন্ন দেশে, ইউরোপিয়ান দেশে খুব ক্ষোভ মানে বিক্ষোভ হচ্ছে, যুক্তরাষ্ট্রে বিক্ষোভ হচ্ছে, কানাডায় বিক্ষোভ হচ্ছে, ইউরোপিয়ান দেশগুলোতে বিক্ষোভ হচ্ছে। এই সমস্ত কারণে তাদের সবাইকে এখানে রাখা হয়েছে যে একটা শান্তি হয়ে গেল, আসুন আমরা এটাকে সবাই। এই একটা 2 নম্বর আর একটা ব্যাপার আছে। ট্রাম্প প্রথম আমলে যখন মানে ক্ষমতাসীন ছিলেন, আগের বার প্রেসিডেন্ট, তখন তার জামাতা কুশনারের মাধ্যমে তিনি একটা আব্রাহাম অ্যাকর্ডস, আব্রাহাম হচ্ছে প্রফেট ইব্রাহিম, তিনি আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও মানে পূর্বপুরুষ, এবং ইসরায়েলিরা যাকে মানে তাদের প্রফেট মনে করে, মোজেস, হযরত মুসা তারও পূর্বপুরুষ তিনি। তো তার নামে আব্রাহাম অ্যাকর্ড, যে আব্রাহামের সন্তানরা সবাই 3টি ধর্ম তো আব্রাহামের, তারা সব, বিশেষ করে ওই এলাকায় ইসরায়েলি ইহুদি ধর্ম এবং অন্যরা হচ্ছে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, তাদের মধ্যে একটা অ্যাকর্ড। এইটার আরেকটা পারপাস হচ্ছে এই যে কাতার ইত্যাদি মধ্যপ্রাচ্যের কতগুলা দেশের সাথে ইসরায়েলের একটা শান্তি, একটা ডিপ্লোম্যাটিক রিলেশন হয়ে গেছে, আরো কয়েকটা বাকি আছে। সৌদি আরবের সাথে প্রায় হয়ে যাচ্ছিল, ওই 7ই অক্টোবরের 2023 সালের আক্রমণ না হলে 1-2 মাসের ভিতরে সৌদি আরবের সাথে ইসরায়েলের সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হতো, বিমান চলাচল ইত্যাদি হয়ে যাচ্ছিল। ওইটার কারণে সেটা স্থগিত হয়েছে। এখন এই যুদ্ধের কারণে, এই আক্রমণের কারণে জেনোসাইডাল সিচুয়েশন যেটা বলা হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে, এই কারণে মানে এবং জনগোষ্ঠীর মানে মতের কথা চিন্তা করে আরব রাষ্ট্রগুলো এই সম্পর্কে যারা স্বাভাবিক করছিল, তারা এটার ব্যাপারে এদের মধ্যে এখন দ্বিধা, এবং এরা অনেকে জনগোষ্ঠীর কথা চিন্তা করে, মতের কথা চিন্তা করে এটা দ্বিধান্বিত। এই একটা। 2 নম্বর হচ্ছে সৌদি আরব এখনো পর্যন্ত 2 রাষ্ট্র না হলে তার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হচ্ছে না, এবং 2 রাষ্ট্রের ব্যাপারে প্যালেস্টাইনদের একটা রাষ্ট্র, পাশাপাশি ইসরায়েল থাকবে, এটার ব্যাপারে একেবারে স্পষ্ট বলে দিয়েছেন নেতানিয়াহু যে আমি এটা হতে দেব না কোনো অবস্থাতে। ফলে এই এখন আব্রাহাম অ্যাকর্ড, যেটা কুশনারের লক্ষ্য, গতবার কুশনার এটার প্রধান ভেতরের চালিকা শক্তি ছিলেন, সেইটা তাদের ব্যবসায়িক ইন্টারেস্ট আছে ট্রাম্প পরিবারের এবং কুশনারের, সেটা অন্য চায় আরবদের সাথে সম্পর্ক ভালো হলে। কিন্তু পাশাপাশি এইটা একটা করা যাতে করে ইসরায়েলের সাথে পুরো এলাকা একটা মানে সুসম্পর্ক হয়, নর্মাল সম্পর্ক হয়ে যায়। এইটার ব্যাপারে এখনো কিন্তু দ্বিধা থাকবে, যতই তারা এটা করুক না কেন। ওখানে 4টা দেশ, মানে কাতার, সৌদি আরব, ইজিপ্ট এবং প্রায় 28টির উপরে দেশ ছিল সেখানে, প্রতিনিধি বলা যায়। তুর্কি মূল চুক্তিটা স্বাক্ষর করছে এই 4টি দেশ। হ্যাঁ, তুর্কি, এটা আজকে আমরা যারা তুরস্ক বলি, তুরস্ক, সৌদি আরব, কাতার এবং মিশর, এরা চুক্তিটি স্বাক্ষর করছে। অন্য দেশেরা তারা সেখানে উপস্থিত, প্রেসিডেন্ট বক্তৃতা করেছেন, অন্যদের সেখানে ওনার উপস্থিতির সব বক্তৃতা করার সুযোগ হয়নি। উনি তড়িঘড়ি করে বক্তৃতা করে অনুষ্ঠান শেষ করে একটু হ্যান্ডশেক করে উনি চলে এসছেন। এই আগামীকাল সকাল, আজকে মিডনাইটের পরে উনি ফেরত এসে পৌঁছাবেন আমেরিকায়। কিন্তু
পরবর্তীতে ওই সব নেতারা সেখানে আবার বৈঠক করেছেন, কথাবার্তা বলেছেন নিজেদের মধ্যে, বা মানে পারস্পরিক সম্পর্ক ইত্যাদি, মিডল ইস্টের শান্তি, এসব নিয়ে কথাবার্তা বলেছেন। সেগুলো অন্য আলোচনার বিষয়। ফলে না, মোহাম্মদুল্লাহ, আপনি যেমনটি বলছেন আসলে এটা ঠিক যে প্রেসিডেন্ট ট্রাম্পের আপনি যেটা বলেন বিশ্ব নেতারা এর পরে কথা বলেছেন, দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক হয়েছে, কিন্তু আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তড়িঘড়ি করে চলে আসছেন, কারণ আপনি জানেন যে এই যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে শাটডাউন চলছে 13তম দিনের মতো, সেটাও একটা আলোচনার বিষয়, কারণ অভ্যন্তরীণ বারবার এই বিল ওঠানোর পরেও বিল পাস হচ্ছে না, এবং আজকে স্পিকার মাইক জনসন বলেছেন যে এই শাটডাউনটা লম্বা সময় ধরে চলতে পারে, যদি নেগোসিয়েশনে না পৌঁছায় হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের এটাও একটা চিন্তার কারণ হতে পারে। আমি প্রফেসর পাটোয়ারি আপনার কাছে যেটা জানতে চাইবো যে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন, যদিও বা এবার নোবেল পুরস্কার পাওয়ার উনি অনেক কথা বলেছেন, দাবি ছিল, উনি আশাও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নোবেল কমিটি উনাকে শান্তিতে নোবেল দেয়নি, উনি অনেকগুলো দেশে যুদ্ধ থামিয়েছেন বলে উনি দাবি করছেন, এবং আজ আমরা দেখলাম যে উনি গাজাতে যেভাবে কথা বলেছেন এবং সেই কথার প্রেক্ষিতে, এবং উনাকে ইজিপ্টে আমরা দেখলাম যে দ্য অনার অফ দ্য নীল পুরস্কারও ভূষিত করা হয়েছে, এবং উনি বারবার যেই কথাটা বলছেন যে উনি চায় না বিশ্বে কোথাও মানুষ মারা যাক, কোনো যুদ্ধ চলুক, এবং সেই লিডারশিপের নেতৃত্বের জায়গায় উনি 20 জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ে কয়েক মাসের মধ্যে উনি অনেকগুলো কাজ করেছেন। আপনার কি মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈদেশিক নীতি বা নেতৃত্ব দিচ্ছেন উনি, সেটা আগের বারের তুলনার থেকে এবার একটু খানিকটা ভিন্ন, এবার প্রেসিডেন্ট ট্রাম্প একটু অন্য কোর্টে বল খেলছেন, বা আপনার কি মনে হয়, যেহেতু আমরা ওনাকে চিনি বা আপনিও চিনেন ওনাকে? থ্যাংক ইউ। প্রেসিডেন্ট ট্রাম্পের এটা দ্বিতীয় মেয়াদ এবং শেষ মেয়াদ। এটা হলো ওনার সময় ইতিহাস সৃষ্টি করা, রাইট? এবং আমি অনেস্টলি আই বিলিভ যে হি ইজ ট্রাইং নট অনলি বিকজ দ্যাট he wants and he loved to have the Nobel Prize. And if he gets the Nobel Prize, he will be the 5th president of United States, right? এর আগেও প্রেসিডেন্ট কার্টার, প্রেসিডেন্ট ওবামা, তার আগে আর দুইজন পেয়েছেন। এটা একটা তার অনেক দীর্ঘদিনের আর বিশেষ করে প্রেসিডেন্ট ওবামা পাওয়ার পরে তার আবার একটু জেলাসি হয়তো ব্যাপার আছে। যাই হোক, আমি মনে করি এই কাজটা যে হয়েছে, এই কাজটা উনি রিয়েলি করতে পারছেন এই জন্য যে আপনার ইসরায়েলের সাথে তার যে সম্পর্ক, আপনি ইসরায়েলি নেতৃবৃন্দকে বলতে শুনেছেন যে নো আদার আমেরিকান প্রেসিডেন্ট সাপোর্টেড ইসরায়েল মোর দ্যান প্রেসিডেন্ট ট্রাম্প, এবং তার সাথে প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে উনি কিছুটা কাজে লাগিয়েছেন। প্রাইম মিনিস্টার নেতানিয়াহুর যদিও এখানে সাংঘাতিক একটা রিস্ক নিয়েছে, কারণ তার যে এক্সট্রিম রাইট উইঙ্গার আছে, their cabinet may be collapsed. আর ওখানে যে এতগুলো নেতৃবৃন্দ আছে, মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, আপনার ইসরায়েলের লাইফ লাইনকে ইউনাইটেড স্টেটস, মানি, আর্মস, লাইফ লাইন, একমাত্র লাইফ লাইন যা তাকে ডিপ্লোম্যাটিক অ্যান্ড মিলিটারি সাপোর্ট দিয়ে আসছে, সেটা প্রেসিডেন্ট ট্রাম্প ওখানে সই করেছে। আর হামাসের লাইফ লাইনকে কাতার। আমরা প্রফেসর পাটোয়ারি এই কথাগুলো আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করছিলাম। আমি আপনার কাছে যেটা জানতে চাইছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে পারি কিনা সেটার ব্যাপারে, কারণ উনি বারবার দাবি করছিলেন সেই কথাটা। আপনি যেগুলো বলছেন এগুলো আসলে আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে নেতানিয়াহু কি করে, রাইট উইং। ধন্যবাদ। আমরা একটু, আমাদের আসলে সময় খুবই কম, আসলে এত ঘটনা ঘটছে বিশ্বে। আমরা দেখলাম মাদাগাস্কারের জেনজি আন্দোলনে ওখানকার যে প্রেসিডেন্ট রেজলিন উনি আসলে পালিয়ে গিয়েছেন 6 দিনের আন্দোলনে। সেই সঙ্গে আফগানিস্তানে এবং পাকিস্তানে যুদ্ধ চলছে, সেগুলোও আছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিস, আমরা একটু বাংলাদেশের দিকে আসতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস এই মুহূর্তে ইতালি সফর করছেন। তো উনার ইতালি সফরটা আসলে একটু আমি প্রফেসর পাটোয়ারি আপনার কাছে জানতে চাই যে উনি যে ইতালি সফর করেছেন, উনি 14 মাসে 14টি দেশ সফর করেছেন, এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, কারণ আসলে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে উনার আসলে এত দেশ সফর করে চুক্তি করা, সেই চুক্তিগুলো আদৌ টেকসই হবে কিনা বা উনি আসলে কি করতে যাচ্ছেন সেটা অনেকের প্রশ্ন থাকতে। কিন্তু পাশাপাশি এটাও সত্য যে প্রফেসর ইউনূসের একটা আন্তর্জাতিক ইমেজ রয়েছে, উনি কি সেটা কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য কিছু করতে চাচ্ছেন কিনা। ইতালি সফর নিয়ে আপনি যদি সংক্ষেপে একটু বলতেন, আমরা এরপরে বাংলাদেশের সেনাবাহিনীর ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার আগের প্রশ্নে আমি সমর্থন করি প্রেসিডেন্ট ট্রাম্প যেন নোবেল প্রাইজ পায়। ওটা যে ওনার প্রধান উপদেষ্টা যে সফরের কথা আপনি বললেন যে 14 মাসে 15টা
সফর উনি করেছেন, এবং এসব সফরগুলো ভেরি এক্সপেন্সিভ। এটা প্রশ্ন সত্যিকার আসতে পারে যে বাংলাদেশের মতো একটা দেশ যার অর্থনীতি তেমন একটা ডেভেলপ কান্ট্রি না, সেখানে আমরা এতগুলো করবো কিনা। তবে আমি মনে করি যে প্রেসিডেন্ট, আমাদের প্রধান উপদেষ্টা, তার একটা তার ফ্যামিলিয়ারিটি আছে, একটা নোবেল প্রাইজ উইনার হিসেবে পৃথিবীর বিভিন্ন সংস্থার সাথে তার পরিচিতি আছে, এবং যেটাতে গেছেন উনি, সেটা হলো আপনার যুবশক্তি, বিজ্ঞান ও উদ্ভাবন এবং বিনিয়োগের কৃষি সাহিত্য ব্যবস্থাকে রূপান্তরিত করা। শুধু উনি ওর সাথে কিছু নিজেকে রিলেটেড করে ফেলেছেন, এবং এটা তার জন্য একটা অপরচুনিটি আর কি। হয়তো উনি ভাবছেন যে ইলেকশন হলে তো হয়তো উনি নাও থাকতে পারেন, এর মধ্যে উনি যতটুকু কাভার করে যেতে পারেন, এটা একটা গুড উইল হতে পারে। আমি এটাকে খুব একটা নেগেটিভও নিব না, আবার আমি মনে করি পজিটিভলি আমি নেব, যে তার যেই পরিচিতিটা, সেই পরিচিতি দিয়ে যদি বাংলাদেশের কোনো লাভ হয়, এই নেক্সট 2-3 মাস উনি যদি প্রেসিডেন্ট থাকে, এটা একটা ভালো দিক বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমি একটু মোহাম্মদুল্লাহ আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস ইতালি সফর করছেন, সেখানে আমরা দেখলাম যে বিরোধী বা আওয়ামী লীগের সমর্থকরা আন্দোলন করেছে, প্রতিবাদ করছে, আবার ইতালি প্রাইম মিনিস্টারের সঙ্গে মেলোনির সঙ্গে ওনার সাক্ষাৎ হচ্ছে না। কিন্তু তার চেয়েও বড় যে জিনিস বাংলাদেশে এই মুহূর্তে তখন যা ঘটছে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা, বাংলাদেশের সেনাবাহিনীর প্রায় 15 জন কর্মকর্তাকে সেনা অধিদপ্তর, যেটা আইএসপিআর বলল যে ওনারা তাদের হেফাজতে নিয়েছে এবং সিভিল কোর্টে মামলা হয়েছে। এই যে সেনাবাহিনী, কারেন্ট সেনাবাহিনী বা তাদের যে আগের কর্মকাণ্ডের জন্য যে মামলা হওয়া, তাদেরকে হেফাজতে নেওয়া, এবং যে এই সেনাবাহিনীতে যে এক ধরনের একটা অস্থিরতা, এই পুরো ব্যাপারটা আপনি আসলে কিভাবে অবজারভেশন করেন? এটারও নানা দিক আছে। প্রথম একটা হচ্ছে যে একটা সেনাবাহিনী বা কেউ কোন দেশে কোন বাহিনী কোন অংশ আইনের ঊর্ধ্বে না। কেউ অপরাধ করলে তার বিচার হওয়া উচিত একটা। কিন্তু সেনাবাহিনীর ব্যাপারটা হচ্ছে, সেনাবাহিনীকে যখন অফিসারদেরকে মানে সৈন্যদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে প্রায় ডিহিউম্যানাইজ করে ফেলা হয়, তাদের পার্সোনালিটিকে এক ধরনের ডেস্ট্রয় করে ফেলা হয়। তারা যা হুকুমের দাস, তাদেরকে বলা হয় সিনিয়র অফিসার, তাকে যেটা বলবে সে সেটা করবে, এই একটা। 2 নম্বর হচ্ছে এই ডেমোক্রেটিক কান্ট্রির কারণে ডেমোক্রেটিক লিডারশিপ, ইলেক্টেড লিডারশিপ যেটা বলবে, এই মুহূর্তে তো ইলেক্টেড লিডারশিপ নেই। ডক্টর ইউনূস যা বলছেন তারা তা শুনছে, ধরা যাক। তো ফলে লিডারশিপ, পলিটিক্যাল লিডারশিপ, রাষ্ট্রের লিডারশিপ, সিভিলিয়ান লিডারশিপ যেটা বলবে তারা সেটা শুনবে। এখন এদের ব্যাপারে যে তদন্ত হয়েছে, ধরা যাক এরা ইনভলভ হয়েছে, একটা তদন্ত গুম কমিশন করা হয়েছিল, দেখতে হবে যে সিভিলিয়ান লিডারশিপের নির্দেশে তারা এটা করেছে কিনা। 2 নম্বর হচ্ছে কোন কোন দেশে, যুক্তরাষ্ট্র বা উন্নত দেশে একটা জিনিস আছে, একটা ট্রেডিশন আছে, এটা হচ্ছে সিভিলিয়ান লিডারশিপ যদি অন্যায় অর্ডার দেয়, তাহলে ওই মানে আমলারা, মিলিটারি আমলা হোক সিভিলিয়ান আমলা হোক, সেটা পালন করতে যদি মনে করে এটা আইন বিরোধী, অসঙ্গত, তিনি অস্বীকৃতি জানাতে পারেন, তাকে ফায়ার করতে পারেন। মিলিটারির ক্ষেত্রে ফায়ার না করে তখন কোর্ট মার্শালে দিয়ে দিতে পারে, জামালা আছে। যাই হোক, ফলে এটা সিভিলিয়ান লিডারশিপের আজ্ঞাবহ কর্মচারী হিসাবে তারা দায়িত্ব পালন করেছেন, এই গুমগুলো করেছেন, খুন করেছেন, এটা নাকি নিজেরা উদ্যোগী হয়ে এটা করেছেন, এখানে দেখতে হবে। এই তাজুল নামে যে ব্যক্তি আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের আমলে যখন 71-এর মুক্তিযুদ্ধকালীন অপরাধীদের বিচার করা হচ্ছিল, তাদের সেখানে জামাতের ছিলেন, কৌশলী ছিলেন। এখন তিনি সেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাকে চিফ প্রসিকিউটর করা হয়েছে, তিনি আবার এদেরও প্রসিকিউট। এখন আমার কাছে আর একটা আশঙ্কা হচ্ছে কি জানেন, মিলিটারিতে এই 71-এর আদর্শে অথবা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী অথবা জামাতপন্থী নয় এই ধরনের লোক অফিসারদেরকে বা এদেরকে কোনো একেবারে শেষ করে দেওয়া হচ্ছে না। পুরো জিনিসটা দেশের সমস্ত পলিটিক্যাল রাষ্ট্রীয় এস্টাবলিশমেন্টে যেখানে জামাতিরা বসে গেছে, ফলে এখন এমনকি বিএনপি পর্যন্ত ভয় পাচ্ছে যে তারা ক্ষমতা আসলে এদের ডিকটেশন মানতে হবে। মানে যারা একসময় বিএনপিরও মানে রাষ্ট্র সরকারের অংশ ছিল, জামাত 2 জন মন্ত্রী ছিল তাদের,
এখন যেটা হচ্ছে এটাতে কারো কারো কোনো কোনো মহল আমি তাদের আলোচনায় দেখলাম, তারা আশঙ্কা করছে যে এই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী এর মুক্তিযুদ্ধকালীন অফিসার এখন কেউ নেই, তারা অনেকে রিটায়ার করে গেছেন, মারা গেছেন কেউ কেউ। তার মানে কিন্তু তার আপনি সেই- আপনি একটা আশঙ্কার জায়গা দেখতে পাচ্ছেন। না, জামাতি টাইপের লোকজন যারা মিলিটারিতে মানে আছেন, তাদের অ্যাসেন্ডেন্সি দেখা যাচ্ছে, তাদেরকে সব জায়গায় বসিয়ে দিয়ে জামাতের বিরোধী বা জামাতি না বা মুক্তিযুদ্ধের আদর্শে বা একটা গণতান্ত্রিক বাংলাদেশে বিশ্বাস করে, আওয়ামী লীগ বিএনপি না এই ধরনের, কিন্তু জামাতি না তারা, এই ধরনের লোকদেরকে, পাকিস্তানপন্থী না যারা, এই ধরনের কোন অফিসারদেরকে শেষ করে দেওয়া হচ্ছে কিনা, এইটা একটা আশঙ্কার ব্যাপার। ফলে এদের ফেয়ার নির্বাচন বিচার হবে হওয়ার আমি আশা করি। আর দ্বিতীয় না, কথা, আপনি থাকেন, আমরা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে, এরা কি সিভিলিয়ান লিডারশিপের নির্দেশে এই কাজগুলো করেছে না নিজেরা উদ্যোগী হয়ে করেছে, এটা দেখতে হবে। হ্যাঁ, আপনি মহোদয় আপনি যেমনটা আশঙ্কা করছেন, আপনি থাকেন, আমি একটু প্রফেসর পাটোয়ারি আপনার কাছে আসতে চাই। যেমনটা মোহাম্মদুল্লাহ বললেন যে উনি আশঙ্কা করছেন, কিন্তু আমরা যদি বিশ্লেষণ করি বা বাংলাদেশের প্রেক্ষাপট দেখি, বিশেষ করে 5ই আগস্টের আগেও যেমন বাংলাদেশের এই ধরনের আইন শৃঙ্খলা, বিশেষ করে পুলিশ থেকে শুরু করে বা এদের নিয়ে অনেক প্রশ্ন আছে, ওনাদের কর্মকাণ্ড নিয়ে, ঠিক একই রকম ভাবে 5ই আগস্টের পরে আমরা দেখলাম পুলিশের যে কর্মকাণ্ড, মোরালিটি ভেঙে পড়েছে, থানাতে অনেক ঝামেলা, অনেক পুলিশকে কাজে যোগ দেয়নি সরকার বারবার বলার পরেও। সেই পাশাপাশি আইন শৃঙ্খলার অবস্থা খুবই নাজুক, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে। তার জন্য সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদে বারবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে বারবার কাজে লাগানো হচ্ছে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্নটা এই জায়গায়, এখন যদি সেনাবাহিনীর ভেতরে এই ধরনের, যেটা মাহমুদুল্লাহ আশঙ্কা করছেন, এই ধরনের মামলা বা সেনাবাহিনীকে এরকম করা, সেক্ষেত্রে সেনাবাহিনীরও যদি মোরাল ভেঙে যায়, সেক্ষেত্রে প্রফেসর ইউনূসের যে প্রতিজ্ঞা প্রমিস করেছেন ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে, সে ফেব্রুয়ারি নির্বাচনে আসলে অনুষ্ঠান করতে গিয়ে বা ফেব্রুয়ারি নির্বাচন করতে গিয়ে আইন শৃঙ্খলাকে যেভাবে স্ট্রং করা দরকার, সেখানে কোথাও মানে আপনার দুর্বল হয়ে যাবে কিনা, বা সেখানে কোনো আশঙ্কা দেখছেন কিনা আপনি? এটা 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 সম্ভাবনা আছে, কিন্তু মোহাম্মদুল্লাহ ভাই যেটা বলছেন এটা ঠিক, সঠিকভাবে আপনাকে দেখতে হবে সত্যিকার ভাবে ওটাকে রাজনৈতিক ভাবে ওদেরকে ভিক্টিমাইজ করা হচ্ছে কিনা, এটা একটা ন্যায় বিচার হচ্ছে কিনা তাদের প্রতি। উনি একটা প্রশ্ন করেছেন, এটা কি তাদের নিজেরা করেছেন না আদিষ্ট হয়ে করেছেন, রাইট? এই জিনিসটা কিন্তু দেখতে হবে। 2 নম্বর হলো যে এটা এই যে তাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে গিয়া এই সরকার চলে যাওয়ার পর অন্য সরকার যখন আসবে, তখন আবার যারা ম্যাজিস্ট্রেসি করতে গিয়ে যারা কিছু অন্যায় করেছে, এদিক সেদিক করেছে, করতে না করে নাই আমি এমন কথা বলবো না, করছে, ওদেরকে তো আবার সেইভাবে বিচারের সম্মুখীন হতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আসলে মিলিটারিকে সিভিল কোনো পারপাসে না নিয়ে আসাই সবচেয়ে উত্তম ব্যাপার, রাইট? আপনি যেহেতু আমাদের পুলিশ ভেঙে পড়ছে, এখন নিয়ে আসছেন, এখন এই জিনিসটা সত্যি করে। তবে আমি এটা বিশ্বাস করি ভাই, অন্যায় যে করে অন্যায় বিচার করা উচিত, কারণ না হলে এটা সাইকেলটা সম্পূর্ণ চলতে থাকবে বলে আমার ধারণা। এটা যেই করুক একটা সঠিক বিচার হওয়া উচিত, যে বিচারটা পলিটিক্যাল যেন না হয়, রাইট? একটা গ্রুপ এই পক্ষে ছিল বলে তাদেরকে এখন ভিক্টিমাইজ করো, তাহলে দেখবেন এক ইয়েতে তো পৃথিবী যায় না রে ভাই। এই পরিবর্তন তো হবে, বাংলাদেশের রাজনীতি আমরা দেখছি, রাইট? এটা চলবে না। তবে অন্য কোনো এক সময় কোনো একটা দল আবার আসতে পারে, তারা আসলে আবার এটা একটা ইয়ে করবে, এটা বিচার করতে পারে। এই জিনিসগুলো নিয়ে আমাদের অত্যন্ত কেয়ারফুলি আমাদের আগে, এই দিন তো দিন নয়, আরো দিন আছে, আমাদের বাংলা বলে না, এটা হতে পারে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাদের দুজনকেই ধন্যবাদ। আসলে আমাদেরও সময় কম, আমাদের আজকের দিনে আমরা অন্যদিনও প্রতিদিনই আলোচনা করছি, হয়তো অন্যদিন এইটা নিয়ে আরো বিশদ আলোচনা হবে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার জন্য মাহমুদুল্লাহ সাহেব, একটা শব্দ অ্যাড করতে চাই। অবশ্যই হ্যাঁ, সংক্ষেপে বলুন। অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো ব্যাপারে তারা সিদ্ধান্ত থেকে বিরত থাকা উচিত। চীন থেকে 15টা যুদ্ধ বিমান কিনা, একটা 750 কোটি টাকা 15টা যুদ্ধ বিমান কিনছে। এটা তো আগামী নির্বাচিত সরকার, মাত্র ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দেওয়া হয়েছে, তাদের জন্য কেন রাখা হলো না, আকস্মিক ভাবে এটা করা হলো, এটা মানে এটাও আরেকটা। সেটা মাহমুদুল্লাহ সাহেব, আমাদের প্রতিদিনই ডেমোক্রেসি প্রোগ্রামে এগুলো নিয়ে আলোচনা, আমাদের আজকে সময় খুবই কম। অবশ্যই আমরা আপনার এই বিষয়টা নজর দেবো, আমরা সেই ব্যাপারেও ডিটেলস আলোচনার চেষ্টা করবো আসলে ঘটছেটা কি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।
দর্শক, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা বলছিলাম, আসলে এই গাজা যেই শান্তি চুক্তি হলো সেটি একটি স্বস্তির বিষয়, এবং সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যে নেতৃত্বের ভূমিকা উনি চেষ্টা করেছেন, এবং সেটাও আমরা দেখলো বিশ্ববাসী, সেটি বিশ্ববাসীর জন্য অনেক স্বস্তির ব্যাপার। সেই সঙ্গে আমরা যেমনটা আলোচনা করছিলাম যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচনের পথে উনি হাঁটার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের কিছু কাজকর্ম বা বিশেষ করে সেনাবাহিনীর ভিতরে যে অস্থিরতা আমরা পরিলক্ষিত করছি, সেটাতে অনেক বিশ্লেষকই আশঙ্কা দেখছেন। কিন্তু আমরা সেই সব আশঙ্কা উড়িয়ে দিতে চাই, কারণ মানুষ আসলে স্বস্তি চায়, মানুষ শান্তি চায়, একটা সুষ্ঠু নির্বাচন চায়, এবং জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হোক, মানুষ তেমনটাই চায়, এমনটাই আমরাও আশা করি। আমরা আগামীতে এইসব ব্যাপার নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।